সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম রাজনীতি এখন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, রয়েছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এমপি, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আবারও শিশু হত্যা নৃশংসতা, নিখোঁজের 14 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকার ডোবা থেকে 4 বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে কিশোর কিশোরীর উপর অমানসিক নির্যাতন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 19 দিন শিকল দিয়ে বেঁধে 14 বছরের কিশোরকে নির্যাতন। বর্ষবরণ উৎসবে টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা অধিকতর তদন্তের নির্দেশ আদালতের। এর মাধ্যমে পুলিশ আস্থা অর্জন করতে পারবে আশা প্রত্যক্ষদর্শীদের। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অভিযুক্তদের আগামী 13 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ। এবং বুধবার বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচের টিকিট পেতে ব্যাংকে দীর্ঘ লাইন। আমরা আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে জনাব নাজমুল হক প্রধান এমপি, আপনি প্রথমবারের মতো এসেছেন, আপনাকে দিয়ে আজকে আমরা শুরু করতে চাই। আমাদের আজকের বিষয়টি যেটি বলছিলাম, রাজনীতি এখন, একটা ডট ডট চিহ্ন আছে, মানে এখন কি সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। রাজনীতির কথা উঠলেই মানে বলা হয় চায়ের টেবিলে বলেন আর যেখানে বলেন বলা হয় যে দেশে এখন রাজনীতি নেই। রাজনীতি যতটুকু আছে সেটা অনেকটা ঘরোয়া রাজনীতির পর্যায়ে চলে গেছে। যখন আমাদের দেশে সামরিক শাসন আসতো তখন একটা ঘরোয়া রাজনীতি বা অনেকটা যেন সেই পর্যায়ে চলে গেছে। এই জন্য সরকারের একদিকে যেমন সরকারের কঠোর নীতি বলবেন বা অবস্থান যেটাই বলেন না কেন সেটাকে যেমন দায়ী করা হয়, তেমনি দায়ী করা হয় দেশের প্রধান বিরোধী দল, যদিও সংসদের বাইরে প্রধান বিরোধী দল বিএনপির ব্যর্থতাকে, এটাকে দায়ী করা হয়। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতাকে আসলে মানে রাজনীতিবিদদের কাছ থেকে যদি জিজ্ঞেস করে রাজনীতি কেমন, এর উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলি, যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন আপনার ব্যবসা এখন, বলে ভালো নেই, অথচ ব্যবসা ভালো আছে। রাজনীতি জিজ্ঞেস করলে যারা বিরোধী দল করেন তারা বলবে না খুব খারাপ অবস্থা, যারা সরকারি দল করেন তারা বলবেন না ভালো অবস্থা। এর মধ্য দিয়ে জনগণকে উত্তরটা খুঁজতে হবে রাজনীতি কেমন চলছে। আপনি খেয়াল করুন তো আমরা কীরকম একটা দুঃসময় আমার মনে হয় অতিক্রম করে ফেলেছি আমরা। সেটা কীরকম, যে বাংলাদেশে বরাবরই আপনার ধরেন যে ভোটের সরকার পরিবর্তনের ক্ষেত্রে দুটা বড় ঘটনা আছে, এক 75, দ্বিতীয় 82। এই দুটা ঘটনার পরে একটা ডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে দিয়ে সরকার পরিবর্তনের একটা বিধি ব্যবস্থা মোটামুটিভাবে হয়েছিল, কিন্তু ক্ষমতায় যারা গেছেন এবং যারা হেরে গেছেন সে উভয় পক্ষই সবসময় আপনার ওই ভোটটাকে এটা সঠিক ভোট হয়েছে এটা মনে করেন নাই। তারপরে যে পদ্ধতিটুকু আসলো এখানটায় কেয়ারটেকার গভর্নমেন্ট, তাই না, সেটাকেও আপনি যদি আজকে বলতে হয়, পাশে আছেন আজম সাহেব অ্যাডভোকেট, বলতে হয় যে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের শেষটুকু নিংড়িয়ে এবং ছোবড়া করে দিলেন। ফলে মানে আমাদের রাজনীতির কারণে সেই ব্যবস্থা ছোবড়া হয়ে গেছে, তাই না। তারপরে নতুন ধরেন সেই পার্লামেন্টে, এবং সেই রাজনীতির মানে মূল চাওয়া বা আকাঙ্ক্ষা থাকে ক্ষমতায় থাকা, কিভাবে ক্ষমতায় থাকা যায়, এই জন্যই তো এই জন্যই। এবং এখনো কি সেই প্রক্রিয়া থেকে আমরা বেরোতে না? এখন আমরা সেই প্রক্রিয়া বেরোতে চাচ্ছি। বেরোয়ার পদ্ধতিটা কি? নিশ্চয়ই নির্বাচন। আপনি দেখেন বাংলাদেশে, এটা বাংলাদেশে আমরা জনগণের আগে প্রত্যক্ষ করছে, পাকিস্তান বলতো আসসালামু আলাইকুম দেশবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম, জাতির প্রয়োজন আসিয়ে পড়লাম। এই যে কালচারটা, এই কালচারটার এই ক্ষেত্রে আমি বলবো এটার ছেদ ঘটে গেছে এবং এটা হওয়া উচিত না। জনগণ তার ক্ষমতা প্রয়োগ করে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন করবে, দল পরিবর্তন, এটাই স্বাভাবিক নিয়ম গোটা পৃথিবীতে। আমাদের একটা ভিন্নতা ছিল। আজকে আমার মনে হয় সেই জায়গার থেকে আমরা জনগণকে আশ্বস্ত করতে পেরেছি যে না, যা কিছু হবে ভোটের মাধ্যমে হোক, অন্য কোনো উপায়ে না। কেউ আগুন সন্ত্রাস করুক, কেউ বোমা মারুক, আর কেউ চাপাতি দিয়ে কোপায় কারো হত্যাই করুক,
এ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হবে না। এই যে মেসেজটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির কাছে দিয়েছেন, আমি এই কারণেই মনে করি বাংলাদেশের রাজনীতি আগের থেকে ভালো অবস্থায় আছে। মানুষ এখন যেহেতু 2014-তে নির্বাচন হয়েছে, অত 2019-এর জন্য এটাই না, নির্বাচন আগেও হতে পারে, এটা নির্ভর করবে, তাই না? যেমন ধরেন যে আমি বিএনপিকে ধন্যবাদ দেই, থুক্কু দিয়ে তারা গতবার পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং অন্যান্য ছোট ছোট দলগুলো দুই একটা কারচুপির বা এরকম অভিযোগ তুললো, পেপার পত্রিকা বললো, বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি কোথাও বলা হয় নাই, তাই না, ওইভাবে, তাই না, যে এটার জন্য স্ট্রাইক করলাম বা এরকম চুপ কি হয়েছে। বরঞ্চ বলছে বেগম খালেদা যে 5 তারিখের সমাবেশে যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন, আমি এটা বোধোদয় মনে করবো। এটা কুতকুত খেলার মতো থুক্কু দিয়ে আবার পাল্টা চাল দেওয়া, এবং সেভাবে আসছে আপনার এখানটায় আপনার নির্বাচন আসছে, আপনার গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি মনে করছি বিএনপি একদম সদিচ্ছা নিয়েই নির্বাচনের মধ্য দিয়ে দলটাকে আরো সংগত করবেন, এবং বাংলাদেশের পজিটিভ ধারার যে রাজনীতি, যেটা জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক থাকবে না, যেটা হত্যার আকাঙ্ক্ষাটাকে জাগিয়ে দিবে না, স্বাভাবিক কারণে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে বা নেতৃত্ব পরিবর্তন হবে, এই জায়গাটায় বিএনপি ফিরে আসছে বলে মনে করছি। যদিও এখনো সে সাম্প্রদায়িক জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন, অফিসিয়াল ডিক্লারেশন দেয় নাই। আমি আশা করছি বিএনপি অবশ্যই রাজনীতির কারণে এই ঘোষণা দিতে বাধ্য হবে যে আমাদের সঙ্গে এই ধরনের শক্তির কোনো সম্পর্ক নাই। আমরা জি, আমি আসি ব্যারিস্টার অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে, যে যেটা বলা হচ্ছে, উনি যেটা বললেন, আমরা দেখি যে মাত্র গত সপ্তাহেই আপনাদের দলের চেয়ারপারসন তাঁতি দলের একটা সম্মেলনে মানে প্রায় একই ধরনের কথা বলেছেন। আন্দোলন নয়, যদি আমি পত্রিকার থেকে কোট করছি, আন্দোলন নয়, সংগঠন শক্তিশালী করতে এখন মনোযোগী হতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলেছেন। তো আমি তো সেই কথার গন্ধই পাচ্ছি জনাব প্রধান যেটা বললেন আপনাদের চেয়ারপারসনের কথায়। কি বলবেন আপনি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আমি নাজমুল হক প্রধান সাহেবের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টকে নিংড়ে সুবরা করে ছেড়ে দিলেন। কেয়ারটেকারকে নোংরা মানে সুবরা করে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু একটি সাংবিধানিক কেয়ারটেকারকে হটিয়ে যখন অসাংবিধানিকভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এলেন, তখনই এটা সুবরা হয়ে গেল। তারপরে আমি বলেছিলাম, আমি বুঝতে পেরেছি উনি বলেছেন যে অন্য অপশনকে বাদ দিয়ে আবার প্রেসিডেন্টকে সরাসরি উনি যেটা বলেছেন সেটা আমি বুঝতে পেরেই কথাগুলো বলছি, যে উনি বিএনপিকে ইঙ্গিত করেছেন। তারপরে আমি যেটা বলবো যে প্রত্যেকটা মানুষেরই যার যার সম্মান আছে। আমরা জনসভায় অনেককে অনেকভাবে কটাক্ষ করে কথা বলে থাকি, যেটা উচিত নয়, আর টকশোতে তো আরও উচিত নয়। যাকে আমরা ইয়েসউদ্দিন বলছি, তিনি একজন ডক্টরেট, তিনি একজন প্রফেসর, তার ভুল ত্রুটি থাকতে পারে, সেই সমালোচনা করবার জায়গায় দলের কাছে কিন্তু উনি পরবর্তীতে অপাঙ্ক্ত হয়েছিলেন, আমরা দেখি। না, সেটা বলছি না, নামটা অন্তত শ্রদ্ধার সাথে সকলেরই স্মরণ করা উচিত, মানে বলা উচিত। তো যাই হোক, কেয়ারটেকার গভর্নমেন্ট তখনই সুবরা হলো যখন সাংবিধানিক সরকারকে হটিয়ে অসাংবিধানিকভাবে একটি সরকার এলো, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার। এরপরে আমরা বারবারই বলেছি, এই সরকারের আমলে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এই 15তম সংবিধানের 15তম সংশোধনী থেকে উঠিয়ে দেওয়া হলো, তখনও কিন্তু আমরা বারবার বলেছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তা নিয়ে আলোচনা হতে পারে, এবং এটাকে আরো মডিফাই করা যেতে পারে, পরিবর্ধন করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে, কারণ এখনো আমাদের দেশে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করবার মতো আস্থা এখনো অর্জিত হয়নি। যিনি বিরোধী দলে থাকবেন তার আস্থা নেই যিনি ক্ষমতায় আছেন তার অধীনে নির্বাচন করবার, সে যে দলই থাকুক না কেন। কিন্তু আমরা কি দেখলাম যে না, এই পদ্ধতিটাকেই বিলুপ্ত করে দেয়া হলো। আর একটা কথা আলোচনায় এসছে যে মানুষ আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। দেখুন, ভালো অবস্থায় না খারাপ অবস্থায় সেটা কিন্তু যার যার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা ইন্ডিকেটর কি বলে, বিভিন্ন ইন্ডিকেটর যেটা বলে যে মানুষ ভালো নেই। আজকে নির্বাচন এলে মানুষ যে ভালো নেই, মানুষ যে ভালো থাকলে তো যে সরকারের আমলে ভালো থাকবে সেই সরকারের প্রতি মানুষের সমর্থন থাকবে, সেই সরকার যখন নির্বাচন দেবে তখন মানুষের উপরে নির্ভর করবে। কিন্তু আমরা দেখি যে নির্বাচন এলে এই সরকার কেমন এক ধরনের আতঙ্কে ভুগেন।
যেমন নির্বাচন এলেই যেমন আমরা উপজেলা নির্বাচনের তৃতীয় এবং থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত সহিংসতা দেখেছি, আমরা 3 সিটি কর্পোরেশনের নির্বাচনে সিল মেরে রায় ছিনিয়ে নেওয়া দেখেছি, আমরা এই যে পৌর নির্বাচন সিল মেরে তো রায় নিয়েছেনই, ফেনী সহ অনেক জায়গায় মানে নমিনেশন পেপার দাখিল করতে দেওয়া হয় নাই, বলেছেন যে আমরা একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলাম, এখানে আর কেউ নমিনেশন পেপার দাখিল করেননি। ফেনীটা ম্যাডাম খালেদা জিয়ার নিজ জেলা, সেখানে সব সময় সবগুলো আসন বিএনপি পায় সকল নির্বাচনে, আর সেখানে যে নির্বাচনগুলোতে বিএনপি যায় সেখানে পৌর সভা নির্বাচনে একজন প্রার্থী নেই। এই যে অবিশ্বাস্য কথাটা, যেটা যে একটি দল পেয়ে আসছে সেটা সারা জীবন পাবে, আমি তা বলিনি। হবিগঞ্জের উপনির্বাচনের কথা জানি, আওয়ামী লীগের একেবারে আমি জুবাইর ভাই সে কথাটা বলিনি, আমি বলেছি যে সেইখানে যে ধরনের সংগঠন, সেইখানে পৌরসভার মেয়র প্রার্থী থাকবে না, এটা অবাস্তব। আজকে আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বিএনপি যদি প্রার্থী না পায় তাহলে পুলিশ দিয়ে খুঁজে প্রার্থী দেওয়া হবে। এই ধরনের কথাকে বিএনপির উপরে যে নির্যাতন চলছে এটা প্রমাণ, আর এই ধরনের কথা জনগণের, জাতি এবং গণতন্ত্রের সাথে তামাশা করা। আজকেও আমরা তথ্য পেয়েছি যে শতাধিক, সারা বাংলাদেশে যে ইউপি নির্বাচন হচ্ছে, শতাধিক প্রার্থীকে, বিএনপির মনোনীত প্রার্থীকে নমিনেশন পেপার দাখিল করতে দেয়া হয়নি। পক্ষ থেকে বলা হচ্ছে 70টি, যাই হোক 70, 100 এক একজনের কাছে এক একটা তথ্য, মূলত অসংখ্য প্রার্থীকে জমা দিতে দেয়া হয়নি। আমার কাছে কিছু কিছু তালিকাও আছে। তো তাহলে আমরা কি করে ভালো আছি, কি করে গণতন্ত্রের ভেতরে আছি, কি করে সুশাসনের ভেতরে আছি, কি করে জবাবদিহিতার ভেতরে আছি, কি করে ভালো আছি, কি করে জবাবদিহিতার ভেতরে আছি, যেটা বলছেন যেটা বললেন এটা হচ্ছে পুনশ্চ চর্বিত চর্বনাম, মানে একই কথা বারবার উচ্চারণ করা, এবং একই কথা বারবার উচ্চারণ যে করা যাবে না তাও না, যাবে। কিন্তু রাজনীতিতে যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটের দিকে কিন্তু বিএনপি কখনো নিজের দিকে খেয়াল করেনি। আমার বাংলায় ব্যাকরণে একটা শব্দ আছে, অবিমিশ্রকারিতা। এই অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা। তা বিএনপির ভিতরে এই অবমিশ্রকারিতার জন্য বিএনপি তার নিজের পথ হারিয়েছে, যে কারণে 5 জানুয়ারি নির্বাচনের পরপর আপনি নিশ্চয়ই খেয়াল আছে, এবং যারা দর্শক যারা দেখছেন তাদেরও খেয়াল আছে, বাংলাদেশের প্রায় সবকটি পত্রিকার যে উপসম্পাদকীয় ছাপা হয়েছিল, সবকটি পত্রিকায় কিন্তু মোটামুটি বলা হয়েছিল যে বিএনপি একটি নতজানু একটি দল রাজনৈতিক কাঠামোর দিক দিয়ে। রাজনৈতিক কাঠামো যদি আপনার না থাকে আপনি রাজনীতি করতে পারবেন না। এবং বিএনপির কাছে এই দৃষ্টান্ত অবশ্যই আছে। 1981 সালে 17ই মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে তিনি যে লড়াই সংগ্রামটা করেছেন দীর্ঘ জীবনের ঝুঁকি নিয়ে, সেই লড়াই সংগ্রাম দৃষ্টান্তটা বিএনপি কিন্তু অনুসরণ করেনি। কেননা বিএনপি সবসময় শর্টকাট মেথডে একটি ক্ষমতায় যাওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে ছিলেন, যে কারণে বিএনপি কখনো ভাবেনি যে তাকে রাজপথে আন্দোলন করতে হবে। আপনি শর্টকাট মেথড যেটা বলছেন সেটা তো বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ভোটের মাধ্যমে গিয়েছে। এটা যদি আপনি বলেন, বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে, যদি আমি বলি 91 এর পর থেকে, আপনি 91 পরে বলেন, 91 পরের যেই রাজনৈতিক প্রেক্ষাপট, 90 এর আগের গুলি বাদ দিচ্ছি। না আমি এটা বলতে হবে, এটা বলতে হবে, কারণ ইতিহাসের ধারাবাহিকতা এগুলো রয়েছে। আমি হয় বাদ দিলাম, মোল্লা নাসিরউদ্দিন রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের 91-কে আমরা আমাদের নতুন ভিত্তি শুরু করি, নতুন অগ্রযাত্রা, নতুন যাত্রা যেটাই বলেন, নতুন ভিত্তিতে আমি এখনো কি দৃঢ়তার সাথে মনে করি এই যে নতুন বাঁক নেওয়া, নতুন পথে যাত্রা, এই যাত্রা যদি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে, যদি আওয়ামী লীগ এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি মোর্চা কিংবা জোট ক্ষমতায় আসতো, রাজনৈতিক প্রেক্ষাপটটা অন্যভাবে লেখা হতো। এটা আমি এই বিশ্লেষণটা আমি করতে পারবো, যাই হোক আজকের এই অবসরে করার সে সুযোগটি নাই। আমি রাজনীতিকে কখনো রাজনীতির দর্শন হিসেবে কখনো কিন্তু বিএনপি নেয়নি। তারা মনেই করেছে যে রাজনীতি মানেই হচ্ছে একটি মঞ্চ তৈরি করা, একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং একটি জগাখিচুড়ি মার্কা একটা জিনিস তৈরি করা, যে কারণে কিন্তু বিএনপি বারবার পথ হারিয়েছে। মোল্লা নাসিরউদ্দিন হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে একটা বিল্ডিং এর কাজ চলছিল, নির্মাণ শ্রমিক থেকে উপর থেকে পড়ে যেয়ে তার ঘাড়ের পরে পড়লো। তো স্বাভাবিক কারণে মোল্লা নাসিরউদ্দিনকে কবিরাজখানায় নিয়ে যেতে হলো।
কবিরাজখানা নিয়ে যাওয়ার পরে তিনি একটু সুস্থ হওয়ার পরে আমরা একটু দর্শক প্রশ্ন নিয়ে নিই নাসিরউদ্দিনের গল্পের সাথে আগে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি 1952 সালের মহান শহীদ মহান ভাষা দিবসে আত্মত্যাগকারী সমস্ত ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি রেখে আজকে পঞ্চগড় 1 আসনের মাননীয় সংসদ জনাব নাজমুল হক প্রধান সাহেবের কাছে আমি একটি প্রশ্ন রাখছি। তার আগে আমার নামটা বলি। আমার নাম মিস্টার আফিজউদ্দিন। আমি বর্তমানে ঢাকার ড্যামরায় অবস্থান করছি। আমার প্রশ্ন হলো 2014 সালে জানুয়ারিতে বিএনপি 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করে যে খেসারত দিচ্ছে, 2019 সালের যে নির্বাচন হবে তাতে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে বিএনপির কি পরিণতি দাঁড়াতে পারে? আমার আরেকটি প্রশ্ন হলো ভাইয়ের কাছে যে আগামী নির্বাচনে আপনারা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ থাকবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই দিবেন, প্রধান ভাই অবশ্যই দিবেন। আপনি যেটা আমি বলছিলেন, মোল্লা নাসিরউদ্দিনের কাছে যখন তার শিষ্যরা দেখা করতে গেল একটু সুস্থ হওয়ার পরে, তখন জিজ্ঞেস করলেন যে গুরুদেব আপনি তো সবকিছুর মধ্যে একটা আমাদের প্রতি উপদেশ দেন, এই ঘটনায় থেকে কি শিক্ষা পাইলাম? মোল্লা নাসিরউদ্দিন বলল যে শুধু নিজের দোষে না, অপরের দোষেও যে ফল ভোগ করিতে হয় তার আজকের ঘটনার তার প্রমাণ। পড়ল নির্মাণ শ্রমিক, পাজর ভাঙলো আমার। বিএনপি কিন্তু বারবার কিন্তু নিজে পড়েছে, পাজর ভেঙেছে অন্যের এবং জাতির মেরুদণ্ড ভাঙবার চেষ্টা করেছে এবং ভেঙে গিয়েছে। আমি যদি একটু করে যে অবিমিশ্রকারিতার কথা বলেছিলাম, তারা কখনো অগ্রপশ্চাৎ ভাবিয়া কিন্তু রাজনীতি করে নাই। কেন করে নাই, কি করে নাই, সেই রসায়নে আমি এখন আর গেলাম না। আপনি দেখেন 1951 সালে যখন, আমি একটু পুরনো দিনের কথা বলি, আওয়ামী লীগের নেতা কর্মীরা, যেটা আপনি ডক্টর শ্যামলী ঘোষের যে আওয়ামী লীগের উপরে প্রথম পিএইচডি যে থিসিস পেপারটি, সেটা কিন্তু ইউপিএল থেকে প্রকাশিত হয়েছে। সেই বাংলা এবং ইংরেজিতে যে বইটি, তার প্রথমেই লিখেছেন 1951 সালে, মাত্র 47 সালের ভারতবর্ষ ভাগ হওয়ার পরে 3.5 বছরের মাথায় যখন জনগণনা শুরু হলো, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের ঘরে ঘরে যে মানুষকে বুঝিয়েছে যে আপনাদের কাছে যারা জনগণনা করতে আসবে তারা যেন কখনোই বুঝতে না পারে আপনারা উর্দু সামান্যও বুঝতে পারেন, উর্দু বলা তো দূরের কথা, উর্দু বুঝতে পারেন। এবং 1952 সালের সেন্সাসের রিপোর্টে তার প্রতিফলন ঘটেছে এবং তারা বলেছে মাত্র 4% মানুষ বাংলাদেশের লোক, বাঙালিরা উর্দু বুঝতে পারে। তার মানে কি, রাজনৈতিক এটা দর্শন, কিন্তু রাজনৈতিক কিন্তু মানুষের জীবনবোধের একটি অঙ্গীকার। মানে তৃণমূল পর্যায়ের কাজের কথা বলছেন আপনি? কাজের কথা বলছি। এই 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 পথে কিন্তু আপনি বলতে চাচ্ছেন বিএনপি এই তৃণমূল পর্যায়ে কখনো কাজ করেনি? এই পথে কখনো হাঁটেনি। তৃণমূল পর্যায়ে তো বিএনপির একটা বড় সমর্থন আছে, অবশ্যই সমর্থন না থাকলে তো বিএনপি ভোটের মাধ্যমে, আমরা যদি 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনকে বাদও দেই, 2বার তো ক্ষমতায় আসছে ভোটের মাধ্যমে। আমি যদি রাজনীতির প্রেক্ষাপটটা আলোচনা করতে যাই অনেক সময় লাগবে। প্রধান ভাই আছেন, আমার প্রিয় নেতা আহমেদ হাসান খান ভাই আছেন, এই সময়টুকু আমি পাবো না। রাজনীতিতে এইরকম দল কিন্তু অনেক পৃথিবীতে এসেছে এবং মুসলিম লীগের মতন এতে পরাক্রমশালী একটি দলও কিন্তু আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং এই যে ব্যাপারটি, প্রধান ভাইয়ের কাছে আসি তাহলে আপনার এই কথাটা নিয়ে। প্রধান ভাই, আপনি এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষ করবেন? একটা বলি আসলে, দর্শক যে প্রশ্ন করলেন সেই প্রশ্নটা সহই আমি বলি, একটা সংক্ষেপে আমি বলি। প্র্যাকটিক্যালি বিএনপি দলটা, যদিও আমি 90-এর এক আলোচনা প্রাসঙ্গিক না, তারপরে বলবো, দেখবেন এখানে বিএনপি হচ্ছে পাওয়ার বেসড পলিটিক্যাল পার্টি, ক্ষমতায় গিয়ে দলটা গঠন করছে। আর বাকি দলগুলি নর্মাল ধারে না, এটা মাঠের থেকে রাজনীতি করতে গড়ে উঠছে, ডিফারেন্ট আছে। ফলে বিএনপি এই যে আন্দোলন সংগ্রাম, তাই না, বিএনপি ওইভাবে অভ্যস্ত না এটার মধ্যে। সবসময় পাওয়ার চিন্তা করছে, পাওয়ার যখনই তখন আন্দোলন না করে বরঞ্চ হট্টকারিতা করছে। ইলেকশনের কথা বলুন, আতঙ্কের কারণে ইলেকশন করে না। 75-এ বঙ্গবন্ধু সপরিবারে খুন হয়ে যাওয়ার পরে জাসদের প্রায় 13,000 নেতাকর্মী, আমরা 15-17 এমএলআর, 19 এমএলআর, আমি সহ 13,000 মতো নেতাকর্মী আমাদের জেলে। সেই সময় জিয়ার অধীনে পিপিআর পলিটিক্যাল পার্টির রেজলিউশনে আওয়ামী লীগ সবসময় আমরা ভোট করেছি, ভোট থেকে বিরত থাকি নাই। আমরা জানতাম নিশ্চিত আমাদের পরাজয়। আমাদের নেতারা জেলে, আওয়ামী লীগের বহু নেতা জেলে, আমাদের রব, জলিল, ইনু সব জেলে ভোট করেছি আমরা। বিএনপি এত একটা ভোট, সেই ভোটের দায়িত্ব নিল না কেন? কি চেয়েছিলেন তারা? এই প্রশ্নটা বিএনপি লোকরা নিজের মনের মধ্যে করুক, আমি বলবো না তারা কি চেয়ে, সবাই জানে তারা কি চেয়েছিলেন এবং এরপরের ধাপ তাদেরকে ওই জায়গায় টেনে নিয়ে গেছে। আজকে উপলব্ধি হয়েছে, এই কারণে ধন্যবাদ দিই তাদেরকে যে তাদের উপলব্ধি হয়েছে। ফলে আওয়ামী লীগ বা আমরা আতঙ্কে ভোট দিচ্ছি না বলছি, এই কথাটা ঠিক না।
আমার দর্শক ভাই যে প্রশ্নটা করছেন, আমি তো ধন্যবাদ দেই। প্রথম প্রশ্নটা করছেন উনি কি যে 14 সালের নির্বাচন 19 সালের নির্বাচনকে জোট থাকবে কিনা এরকম না? জি, এটা প্র্যাকটিক্যালি এবং আগামীতে জাসদ আওয়ামী লীগের সঙ্গে থাকবে। আওয়ামী লীগের থাকবে সঙ্গে কিনা, থাকবে আমি এখানটায় মানে উনি প্রথম প্রশ্নটা করেছে সে আগামী 19 সালে যদি নির্বাচন হয়, বিএনপি যদি সেটাতেও না আসে তাহলে তাহলে কি কি হবে? হবে? একটা বিষয় খুব পরিষ্কার বলা উচিত আপনাকে, আপনি ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে হাফিজ সাহেব। এটা হচ্ছে যদি বিএনপি রাজনৈতিক দল হয়, যদিও বিএনপি ক্ষমতার থেকে গড়ে ওঠা দল, যদি জনগণের পক্ষে থাকতে তাহলে বিএনপিকে শুধু ভোট না, এখানটায় সাম্প্রদায়িক জঙ্গিবাদীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অবশ্যই ভোটের রাস্তায় বিএনপিকে আসতে হবে, এবং আমার ধারণা তো আসলে ভালো করবে। তাহলে বিএনপি ধরে নিচ্ছি আমি 19 নির্বাচনে আসবে। 2 নম্বর কথা যেটা বলছেন, আমাদের জোট থাকবে কিনা, দেখুন আমরা জোট করছি এখানটায় যখনই দেশটা ক্রমান্বয়ে, আপনি একটা বই নিশ্চয়ই পড়বেন, এটা ডক্টর হুমায়ুন আজাদের পাক সর জমিন সাতবাত, এটা কবির সাহিত্যিক অন্তর্দৃষ্টি অনেক বেশি গভীর। উনি দেখেছিলেন বাংলাদেশে কীভাবে ইসলামিক বিপ্লব হবে, হিরো স্কচ হুইস্কি খেতে না কীভাবে বিপ্লবটা করবে। সেইটার কারণে ওনাকে এই পার্লামেন্টে, বিএনপি জামাতের পার্লামেন্টে সাইদির মতো লোক মুরতাদ ঘোষণা করে ওনাকে মারার ফতোয়া দিয়ে দিয়েছিল। সেই ঢাকার ডক্টর হুমায়ুন আজাদকে এই 21 বইমেলা ওনাকে কুপিয়ে মৃত্যুসজ্জায় সাহিত্য করে পরে মারাই গেছেন উনি। সারা দেশে একই অবস্থা চলছে। আমি কথাটা বলতে চাচ্ছি, বিএনপি জামাত যে রাজনীতিটা বাংলাদেশে তৈরি করেছিল না, এটা এই দেশটার স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, প্রগতির জন্য তো বটেই, আমাদের জাতিসত্তার জন্য হুমকি স্বরূপ। পৃথিবীতে বাঙালির আর 10টা দেশ ছিল না, সব জাতির দেশ ছিল পৃথিবীতে। আমরা জাপান পড়ছি, আমেরিকা পড়ছি, চায়না পড়ছি, সবার দেশ ছিল, বাংলাদেশ ছিল না। সেই বাঙালির দেশটাকে, বাংলাদেশটাকে, মুক্তিযুদ্ধ অর্জিত দেশটাকে যে একটা ভয়ঙ্কর খাদের গর্তে নিয়ে যাচ্ছিল, সেই জায়গার থেকে জাতিটা পরিত্রাণ পেয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি আওয়ামী লীগ কি ভাববে আমি জানি না, যতক্ষণ পর্যন্ত সেই শক্তির বেগম খালেদা জিয়া যে অভয়ারণ্য তৈরি করছে, এই অভয়ারণ্য যখন তছনছ না হবে ততক্ষণ পর্যন্ত এই ঐক্য অটুট থাকবে বলে আমি মনে করি, আমার দলও তাই মনে করে। জি। ধন্যবাদ। আর এই দর্শকের প্রশ্ন নিয়ে আমি আজম ভাই আপনার কাছে আসতে চাই, যে দর্শক যেটা বললেন যে 2014 সালের কথা বললেন, এটা যদি 2019-এও যদি একই হয় বা আগেও যদি হয়, নির্বাচন যদি আগেও হয়, মানে একই অবস্থা যদি হয়, আপনারা যদি একইভাবে ভোট বর্জন করেন, তাহলে সেটার পরিণতি কি, সেটা নিয়ে কিন্তু প্রশ্নটা করলেন। জি, আমি সম্মানিত দর্শককে ধন্যবাদ জানাই প্রশ্ন করবার জন্যে। 2005-এর 2014-র 5 জানুয়ারির নির্বাচনে না গিয়ে আমরা যে ভুল করি নাই, এটার প্রমাণ এরপরে প্রথম যখন উপজেলা নির্বাচন এলো এবং প্রথম এবং দ্বিতীয় ধাপ যখন শান্তিপূর্ণ হলো, যখন 70-75 ভাগ আসন আমরা পেয়ে গেলাম, উত্তরবঙ্গ থেকে শুরু হলো, এটাই তখন প্রমাণ। তৃতীয় ধাপ থেকে যখন সহিংসতা হলো, এটা তখন আর আপনাদের দলের পক্ষ থেকে আপনাদের ভারপ্রাপ্ত মহাসচিব এটাই বলেছেন, নির্বাচনে কি হবে আমরা জানি, কিন্তু আওয়ামী লীগ কি ধরনের ভোট করে এটা লোকজনকে দেখানোর জন্যই আমরা ভোটে যাচ্ছি। তো এই একই কথা তো 5 জানুয়ারির নির্বাচনে বললে তখন তো লোকজন 5 জানুয়ারির নির্বাচনটা এক এক সময় তো এক একটা কৌশল থাকে। 5 জানুয়ারির নির্বাচনে আমরা যাইনি, আওয়ামী লীগও কিন্তু 96-র 15 ফেব্রুয়ারির নির্বাচনে যায়নি, তখন কিন্তু আওয়ামী লীগের কারণে এই নির্বাচনটা হয়েছিল। কাজেই এবার তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে তারা নির্বাচনে যায়নি, আমরাও নির্বাচনে যাইনি। আমাদের না যাওয়ার কারণে আমাদের দল কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা অত্যাচার, নির্যাতন, খুন, গুম, তারপরে হামলা, মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপরে মামলা, সেজন্য আমরা পর্যুদস্ত। কিন্তু জনগণের কাছে আমাদের জনপ্রিয়তা কতটুকু, ওই নির্বাচনের পরপরই উপজেলার প্রথম এবং দ্বিতীয় ধাপ যে শান্তিপূর্ণ হয়েছিল তখনই প্রমাণ হয়েছিল, এবং তৃতীয় ধাপ থেকেই সরকার আতঙ্কে ভোগে নতুন পদ্ধতি, ছিনিয়ে নেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছেন। আর পরবর্তী নির্বাচনে আপনারা জিতলে নির্বাচন ভালো, না জিতলে না, আপনার চ্যানেল সহ সারা বাংলাদেশের সকল পত্রিকায় তো এই সহিংসতার খবরগুলো এসছে, দেখেছেন। এটা নিয়ে আপনি আমাকে অনেক সময় দেবেন না, আমি শুধু বলি যে সম্মানিত দর্শককে বলতে চাই যে পরবর্তী নির্বাচনে আমরা যাব কি যাব না, বিএনপি যেহেতু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, যাব কি যাব না সেজন্য দর্শককে অপেক্ষা করতে হবে আমরা আমাদের সিদ্ধান্তের জন্য। আর এখানে জনাব নাজমুল হক প্রধান এবং সুভাষ সিংহ রায় অনেক আলোচনা করেছেন, সকল আলোচনা আমি জবাব দিতে পারবো না, সে সময় আমাকে দেবেন না, তবে সকল আলোচনার জবাবই দর্শকদের কাছে আছে। আমি শুধু কয়েকটি কথা বলবো। বিএনপি হত্যা এবং জঙ্গিবাদের রাজনীতি করে না, এর প্রমাণ কোথাও দিতে পারবে না কেউই। আমি এক লাইনে দিচ্ছি কারণ সময় নেই। বিএনপি পথ হারিয়েছে, বিএনপি কখনো পথ হারানোর রাজনীতি করে না। পথ হারানোর রাজনীতি করলে বিএনপি এত জনপ্রিয়তা পেত না এবং নির্বাচন এলেও সরকার আতঙ্কে ভুগত না। জানেই যে বিএনপিকে তো ভোট দেবেন, আমাদেরই দেবে, তো অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক। যেহেতু বিএনপি পথ হারায় নাই, জনগণের সাথে আছে, অতএব
সরকার নির্বাচনের আতঙ্কে ভুগে। আর বিএনপি গণতন্ত্রের বাইরে কখনো যায় নাই। গণতন্ত্রের ছেদ হয়েছে কতবার? যখন ৭৫-এ বাকশাল হলো গণতন্ত্রের ছেদ হয়েছে, তখন বিএনপির জন্ম হয় নাই। যখন ৭৫ পরবর্তী ৮২-তে যখন গণতন্ত্রের ছেদ হয়েছে, তখন বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তখনও এর সাথে বিএনপি জড়িত না, কারণ বিএনপিকেই তো পদচ্যুত করা হয়েছে, এরশাদ করেছেন। আবার যখন ১/১১-র সময় গণতন্ত্র যখন আবার নির্বাচনে চলে গেছে, তখনও বিএনপিকে পদচ্যুত করেই গেছে। কাজেই বিএনপি কখনো গণতন্ত্রের বাইরে হাঁটেনি, বরং সবসময় বিএনপি গণতন্ত্রের সাথে হেঁটেছে, অন্যরা গণতন্ত্রকে নির্বাচনে পাঠানোর সহায়তা করেছে। একটি কথা বলতেই হবে আমাকে, যে দুজন আলোচকই, সম্মানিত আলোচক বলেছেন যে বিএনপি রাজনীতিতে আন্দোলনে অভ্যস্ত না। বিএনপি আওয়ামী লীগের মতো ৬০ বছরের দল না, ৩৮ বছরের দল। এই ৩৮ বছরে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে, এটা কিন্তু স্বাধীনতার আগে না, গত ১০০ বছরে এই আন্দোলন সংগ্রাম কেউ করেনি। এরশাদের বিরুদ্ধে ৮ বছর বিএনপি এককভাবে আন্দোলন করেছে। মাঝখানে এরশাদের সাথে সমঝোতা করে আওয়ামী লীগ গেছে, জামাত গেছে, অন্যান্য দল গেছে, বিএনপি কিন্তু যায় না। এককভাবে আন্দোলন করে একটা যৌক্তিক পরিণতি অভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় গেছে। বিএনপি কিন্তু আপোষ করে নাই, বিএনপি আন্দোলন জানে। এখনো বিএনপি এই ৭ বছরে বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, গত ১০০ বছরে এত অত্যাচার নির্যাতন হয়নি। তারপরেও যদি কেউ বলে যে বিএনপি আন্দোলন জানে না বা বিএনপি আন্দোলনে অভ্যস্ত না, সেটা মানুষের কাছে এই কথাটা একেবারে তামাশার মতো শোনাবে, অন্য কিছু শোনাবে বলে আমার মনে হয় না। আর আমি যে কথাটা বলবো, যে বিএনপি তার সঠিক রাজনীতিটা করছে এবং সঠিক রাজনীতিটা করবে, জনগণের সাথে আছে, এবং জনগণের সাথে আছে বলেই আজকে আপনি বললেন ৭০ জন, আমি বললাম ১০০ জন, যাই হোক, উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীকে নমিনেশন পত্র জমা দিতে দেয়া হচ্ছে না। এবং পৌর নির্বাচনের মতো এই নির্বাচনেও তারা রায়কে ছিনিয়ে নেবে, ইতিমধ্যে নিয়েছে, কিছু রায়কে ছিনিয়ে নেবে। এটা দেখেও কিন্তু শুধু জনগণের সাথে সম্পৃক্ত থাকবার কারণেই বিএনপি নির্বাচনেও গেছে এবং আগামীতেও জনগণের সাথেই সম্পৃক্ত থাকবে। যে ইউপি নির্বাচনের কথা উনি বলছিলেন, 25টি আসনে সম্ভবত 768টি ইউপিতে নির্বাচন হবে, সেটার প্রথম দফায় অলরেডি 25টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, এবং বিএনপি প্রার্থীরা কমপক্ষে 70টি ইউপিতে মনোনয়নপত্র জমা দেননি বা তাদের ভাষায় দিতে পারেননি। এবং আমরা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগেই বলেছেন যে হ্যাঁ, নির্বাচনী ফলাফল কি হবে আমরা জানি, আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন না এবং ভোট কেটে নিয়ে যাওয়া হবে। তারপরে সরকারের চরিত্রটা বোঝানোর জন্যই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আপনাদের একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এই কথাটাকে আপনি কিভাবে বললেন? আমি একটু অন্যদিকে একটু চলে যাই, এই প্রসঙ্গে আমি আসছি, আমি 1.5 থেকে 2 মিনিট সময় নেব। বাংলাদেশের মানুষ যে স্বস্তিতে আছে, শান্তিতে আছে, আপনি যে সূচকগুলোর কথা বললেন না, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উইন গ্যালাপের একটা জরিপ হয়েছে। এই জরিপ কিন্তু আওয়ামী লীগ করেনি, এবং সেই জরিপে পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ অবস্থানে আছে স্বস্তির দেশ হচ্ছে বাংলাদেশ। ৭৪% মানুষ মনে করছে মানুষ ভালো আছে। ৭৪% মানুষ, আমি তো কোনো কথা বানায় বলছি না। আপনি এই যে বললেন যে রাজনীতি, সংগ্রাম, লড়াই, আমি একটা ছোট কথা বলি। 1976 সালে 28শে জুলাই সায়েম সাহেব একটা দলবিধির কায়েম করেছিলেন, এবং মহিউদ্দিন আহমেদ তিনি এইবার বইমেলে একটা বই এসেছে বিএনপির সময় অসময় নিয়ে, একেবারে বিএনপির পুরো রসায়নটা তিনি ব্যাখ্যা করেছেন। আমি উৎকলন করছি 4টি লাইন। মৃত শেখ মুজিবকে মোকাবেলা করার জন্য এবং আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য 4 আগস্ট 1976 সালে ইতিপূর্বে জারি করা রাজনৈতিক দলবিধি সংশোধন করা হয়। প্রথমে জারি করা দলবিধিতে ছিল, ওনার সেই বিএনপির ওই কথাটা বললে কিন্তু ওনার দলের অনেকের কথা না না না, সেই প্রসঙ্গটা আসছে, আপনি বুঝবেন, আমি উৎকলন করলে আপনি বুঝবেন। দলবিধিতে ছিল ক্ষতিকর কার্যকলাপে লিপ্ত কোন সংগঠনকে নিবন্ধন দেওয়া হবে না। 4 আগস্টের সংশোধনীতে ক্ষতিকর কার্যকলাপের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয় 10টি উপধারা উল্লেখ করা হয়।
10 নম্বর উত্তর দ্বারা বলা হয় কোন জীবিত বা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হতে পারে উৎসাহিত করিবার জন্য পরিকল্পিত হয়, কিংবা এইরূপ শ্রদ্ধা সৃষ্টি বা উৎসাহিত হইতে পারে বলিয়া সম্ভাবনা রয়েছে। এটা উপধারায় উল্লেখ করা হয়। বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা আপনি শুনেন, হয়েছে, এই যে অপচেষ্টা করা সংখ্যাটি হয়েছে। না এটা হয়েছে, জি। এবং তারপরেও কিন্তু আওয়ামী লীগ ৭৯ পার্লামেন্টে অংশগ্রহণ করেছে। সেই পার্লামেন্ট নির্বাচন কেমন হয়েছিল এটা বাংলাদেশের মানুষ যারা ইতিহাস নিয়ে গবেষণা করে তারা জানে। তাহলে তো এখন আমরা মির্জা ফখরুলের কথায় আওয়ামী লীগ যেটা করেছে ৭৯ সালে জিয়াউর রহমানের নির্বাচনে অংশগ্রহণ করে যেটা করেছে, এখন তো মির্জা ফখরুলের কথা আমরা সেটারই বন্ধ পাচ্ছি। এইটাই হচ্ছে বাংলাদেশের আমাদের কিন্তু এই যে সংকটটা, আমি সংকটটা গতকালকেও বলেছি। আপনি সেটার গন্ধ পাচ্ছেন কি? আমি না গন্ধ পাওয়া নেই। আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নাই। আমাদের অনেকেই মাপার চেষ্টা করেন। আওয়ামী লীগ যে রাজনৈতিক ধারাবাহিকতায়, দেখেন আওয়ামী লীগের কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আপনারা এখনো অনেকবার বলেছি, কিন্তু আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া যায় সংগ্রামী ঐতিহ্য, তার থেকে কখনো সে বিচ্যুত হয়নি, কখনো তার দেশপ্রেম, তার অসাম্প্রদায়িকতার থেকে বিচ্যুত হয়নি। বিএনপি বারবার পথ হারিয়েছে, এবং বাংলাদেশের বিএনপির কর্মীদের কাছে প্রশ্ন, বিএনপি কেন তার রাজনৈতিক কাঠামোতে এইরকম মাথা বিক্রি করার রাজনীতি করে? এবং আপনি বিএনপির কর্মীদের কাছে প্রশ্ন করুন, বিএনপির কর্মীরা উত্তর জানে না। এবং যে কারণে আজকে যখন বলে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, সর্বশেষ আমেরিকার যে নির্বাচন ব্যবস্থা, কংগ্রেসের 100টা সিটের মধ্যে 25টা সিটে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তার মানে কি 25% বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে? তখন কিন্তু ওখানে কিন্তু আমেরিকার সিভিল সোসাইটি, আমেরিকার গণমাধ্যম কখনো বলেনি যে এখানে কিন্তু নির্বাচনে 9-6 হয়েছে। আমাদের এখানে কিন্তু এই কথাটা বলা হয়। আর একটা জিনিস বলেন, আবু সাদেত আমু সায়েম একটা বই লিখে গেছেন যে বঙ্গভবন অ্যাট লাস্ট ফেজ। সেখানে তিনি বলছেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমি যখন রাষ্ট্রপতি ছিলাম, আমি হুবহু কোট করছি, দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশন, দিস আই লার্ন হোয়াইল আই ওয়াজ ইয়েট অ্যাট বঙ্গভবন। অফকোর্স আওয়ামী লীগ ওয়াজ নট দেয়ার। অর্থাৎ আওয়ামী লীগের তার যে সংগ্রামী ঐতিহ্য এবং তার যে এই যে আপনি দেখেন বাংলাদেশের গণতন্ত্র, মওদুদ আহমেদের বই এবার বইমেলার থেকে কিনতে পারেন, উনি বাংলায় এটা অনুবাদ হয়েছে। আওয়ামী লীগেরও কেউ যে যাননি তা না, আওয়ামী লীগেরও কেউ গিয়েছেন বলেই কিন্তু তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রথম মেয়াদে ব্যবস্থা নিয়েছেন, সেটা আমরা জানি। একটা ফোন আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি নয়াপল্টন থেকে বলছিলাম, আমার নাম রেজাউল করিম। আমি শুধু আলোচকবৃন্দের কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগও গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপিও গণতন্ত্রে বিশ্বাস করে। আসলে বিজ্ঞ আলোচকবৃন্দ, আমাদের সাধারণ মানুষের যে গণতন্ত্র আমরা চাচ্ছি সেইটুকু আপনাদের কাছে পরিষ্কার না। দয়া করে কি বলবেন আসলে গণতন্ত্রের সংজ্ঞাটাকে আপনারা কিভাবে সংজ্ঞায়িত করতে চাইতেছেন? ধন্যবাদ আপনাকে। ডেমোক্রেসি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। কিন্তু আমরা বিএনপির জন্মলগ্নের পর থেকে দেখে আসছি অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি অ্যান্ড ফর দ্য কনস্পিরেসি, এবং অলওয়েজ ওয়েটিং ফর কনস্পিরেসি। যে কোনো রাজনৈতিক কাঠামো দাঁড়ায়নি। দেখেন মওদুদ আহমেদের বইতে 85 পৃষ্ঠা তিনি লিখছেন, 7ম সংশোধনী, উনি উল্লেখ করছেন 1996 থেকে 2001-এ বিএনপি সরকারের আমলে প্রণীত যে আইনগুলো করা হয়নি, সেটিকে 2096 থেকে 2001-এ করা হয়েছে 173টি আইন, এবং 26টি আইনের সুদূর প্রসারী সামাজিক, অর্থনৈতিক বিচার, বিচার বিভাগীয়, রাজনৈতিক বিষয় সংস্কারের সমস্ত আইন প্রণয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। অর্থাৎ মওদুদ আহমেদের বইয়ের ভিতরে কিন্তু আছে যে বিএনপি রাজনীতির শূন্যতাটা কোথায়। অর্থাৎ এটার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগে না। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে বিএনপি অপান্ত হচ্ছে এ কারণে তারা জনগণের সেন্টিমেন্টকে বুঝতে চান না, এবং জনগণ যে যুদ্ধ অপরাধীদের প্রধান, আপনিও কি তাই মনে করেন? না, জনগণের সেন্টিমেন্ট না বুঝতে পারার কারণে? না, তা মনে করি না। একটা সাইকি বা সাইকোলজি, মনস্তত্ত্বটা কি আপনি দেখবেন। উনি বললেন বিএনপি এরকম দল না, এরকম দল না। আপনি খেয়াল করবেন জিয়াউর রহমান 3টা রাজনৈতিক মৌলিক অপরাধ করছে, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বলতে চাইছিলাম। এক, যারা খুন করছে, সকলের খুন, যারা দেশে থাকতে পারে না, যারা পালিয়ে গেল বিদেশে, জিয়াউর রহমান তাদেরকে চাকরিতে পুনর্বাসন 1 নম্বর, হত্যাকারীদেরকে প্রশ্রয় দিচ্ছেন, হত্যার সঙ্গে যোগ না থাকলে করতে পারেন 1 নম্বর। 2 নম্বর, যারা যুদ্ধাপরাধী আইসিটি ছিল, এটা জিয়াউর রহমান না, আমরা এটা করতে পারি যে 2001 সালেও তারা আবার, হ্যাঁ ওইটা আমি আসতে পারি। 2001 সালে এরপর দেখেন যে লোকগুলির ভিতরে যুদ্ধাপরাধের অভিযোগ আছে, সেই লোকগুলিকে রাজনীতি করার সুযোগ করে দিলেন। শুধু তাই না,
বেগম খালেদা 91 এই অভ্যুত্থানের পরে শহীদ জেনারেল জাহাঙ্গীরকে দেশদ্রোহের মামলায় যুক্ত করেছিলেন এবং তাকে যোগসূত্র খেয়াল করেন তাহলে, তাই না? আচ্ছা, 3 নম্বর অপরাধ দেখেন, তাই না? কর্নেল তাহের সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, পঙ্গু, তাই না? তাকে ফাঁসিতে ঝুলিয়ে ঠান্ডা হত্যা করেছিলেন। এই অপরাধ ধারাবাহিক খেয়াল করুন তো, বিএনপি বেগম খালেদা জিয়া কেন দাঁড়াতে পারলেন না যুদ্ধাপরাধের বিচারের পক্ষে? কেন দাঁড়াতে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর দরকার নাই, উনি জাতির পক্ষে দাঁড়াতে পারলেন না কেন? কারণ ওই যোগসূত্র একটু সম্পর্ক ছিন্ন করেন নাই। ডেমোক্রেসির সংকট ওই জায়গায়, কখনোই সাম্প্রদায়িক জঙ্গিবাদী ফোর্স শক্তি কখনোই গণতন্ত্রের মৃত্যু হতে পারে না। বিএনপি মনে করে, জিয়া মনে করে তারা মিত্র, সেই কারণে নিয়েছিল, এখনো বেগম খালেদা জিয়া তাই মনে তারা মিত্র, এবং সেই কারণে সংকটে পড়েছেন। যতক্ষণ পর্যন্ত এই সংকট থেকে উত্তরণ করার জন্য মনে করবেন না যে না এরা গণতন্ত্রের মিত্র না, এরা শত্রু। অতএব গণতন্ত্রের মৃত্যু হতে পারে মুক্তিযুদ্ধকামী স্বাধীন বাংলাদেশের স্বাধীন চেতা জনগণ যদি এটা মনে করে, সেদিনই বাংলাদেশ এই সংকট থেকে উত্তরণ করতে পারবে। না হলে ওই দিল্লিকার লাড্ডুর মতো বলতে হবে ওনাদেরকে, তাই না? খায়ে পাস্তায় অথবা না খায়ে পাস্তায়, কথা বুঝছেন? ওনারা ভোট না করে বলবেন ঠিক হয়নি, ভোট করেও বলবেন ঠিক হয়নি, সবসময় এই জায়গায় থাকবেন। আপনি কি মনে করেন গণতন্ত্রের সংকটের যে ব্যাখ্যাটা দিলেন উনি, যে সেই যোগসূত্রের কথা বললেন, আপনি এই বিষয়ে আপনার বক্তব্য কি? যার যার দৃষ্টিকোণ থেকে কথা বলবেন, কিন্তু সম্মানিত দর্শক কি মনে করেন? এই যে ৭৪% মানুষ ভালো আছেন, একটা জরিপের কথা বললেন, এই কথাটা বললেন, এরপরেও অনেক সময়ে অনেক রকমের জরিপ হতে পারে যে মানুষ ভালো নেই। এই যে দর্শক যে প্রশ্নটা করলেন, এটাও তো এক ধরনের জরিপ, যে আপনারা কোন গণতন্ত্রের কথা বলছেন। অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্র নেই, বাংলাদেশে যে গণতন্ত্রটা ঘরোয়া রাজনীতিতে পর্যবসিত হয়েছে, যেটা আপনি প্রথম শুরুতে বলেছিলেন, দর্শক কিন্তু, সম্মানিত দর্শক কিন্তু ওই কথাটাই বলেছেন। আর বাংলাদেশে এখন পর্যন্ত প্রবৃদ্ধি কিন্তু 6.5-এর উপরে যায় নাই। বিএনপির আমলে কিন্তু 6.7-এ চলে গিয়েছিল, এটা মনে রাখতে হবে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কথা বলেন, যে আমেরিকায়ও হয়। একটা প্রশ্ন নিয়ে নেই। জি জি জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুক্তার, বাড়ি বগুড়া শাহজাহানপুর উপজেলাতে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্নটা হলো কি, যে আওয়ামী লীগ এবং বিএনপির কাছে প্রশ্ন, সেটা হলো যে ওনারা বলে যে আমাদের দল দুটো দল বড়, কিন্তু ওনারা ক্ষমতা যাতে হলে ওনার বিএনপির লাগে হলো 20 দল, আওয়ামী লীগের লাগে মহাজোট। এটা কেন লাগে? এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। জি, এখন প্রশ্ন হলো যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতার কথাটা আসে, যে আমেরিকায়ও বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় না, ঠিক আছে, এটা নিয়ে বলবো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওখানে হয়, ওখানকার রাজনীতি আর এখানকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য আছে। সেখানে কিন্তু বর্জন ছিল না। 5 জানুয়ারির নির্বাচনে এই নিবন্ধিত 7টি দল, 38টি দলের মধ্যে 7টি দল নির্বাচনে গেছে, বাকিরা কিন্তু বর্জন করেছে। এটা বুঝতে হবে, বর্জন না করলে একটা আসনে অন্তত 5 জন প্রার্থী থাকতো, কোনো রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতা হতো না। এটা বুঝতে হবে যে ওই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি। আর এখন ওই পৌর নির্বাচন আর উপজেলা নির্বাচনে নমিনেশন পেপার দাখিল করতে দেবেন না, নানান ধরনের হুমকি ধমকি, হত্যার হুমকি দিয়ে আর বলবেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। এগুলো একেবারেই রাজনীতির সাথে, গণতন্ত্রের সাথে, মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছু না। আর মহিউদ্দিন আহমেদের বইয়ে অনেক কিছু লেখা থাকতে পারে, তবে এই কথাটা সত্যি যে মহিউদ্দিন আহমেদ যে কথাটা লিখেছেন, যে কারোর কোন নেতার ভাবমূর্তি উজ্জ্বল হয় সেরকম দলকে নিবন্ধন দেওয়া যাবে না। আওয়ামী লীগ কিন্তু তখনকারই নিবন্ধিত দল, কাজেই ওই বইয়ের সাথে বাস্তবতার নিবন্ধন হওয়ার আগেই নিবন্ধনের আগেই বলা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ কি নিবন্ধন পেতে কোনো কষ্ট হয়েছিল? কষ্ট হয়েছিল, মোটেও কষ্ট হয়নি। আওয়ামী লীগ তখন নিবন্ধিত হয়েছে, কোনো কষ্ট তখন হয়নি। তখন আওয়ামী লীগও নিবন্ধিত হয়েছে, তখন বিএনপিও নিবন্ধিত হয়েছে, তখন অন্যান্য রাজনৈতিক দলও নিবন্ধিত হয়েছে। এটা নিয়ে বিতর্কের কিছু নেই। বিএনপি তখন, আমি শেষ করি, তখন বলছে যে বিএনপি তখন ছিল না, জাগদল ছিল। না, কিন্তু তখন পিপিআর, জাগদলের আগে পিপিআর যখন হয় তখন বিএনপি নিবন্ধিত হয়। আমি 76 সালে, আর আমি একটু বলি সুভাষ, আর বিএনপি ষড়যন্ত্রের সাথে জড়িত। ষড়যন্ত্রের তো কিছু প্রমাণ লাগবে, যেমন বাকশালের মাধ্যমে গণতন্ত্র তিরোহিত হয়ে গেল, এক দল হলো, এটা একটা পর্যায়ে। বিএনপি তখন ছিল না, ষড়যন্ত্রের ভেতরেও ছিল না। আচ্ছা, ওটা তো ষড়যন্ত্র ছিল না, তখন বাধ্যতামূলক ছিল
মেম্বারশিপ নেয়া, কোনো বাধ্যতামূলক ছিল না। মেম্বারশিপ নেয়া তো আর ষড়যন্ত্র না গেল, তখন বিএনপি ছিল না। জেনারেল আতর গনি ওসমানী মেম্বার হননি। আসেন 82-তে যখন গণতন্ত্রকে হত্যা করে এরশাদ ক্ষমতা দখল করলেন বিএনপির কাছ থেকে, বিএনপি তখন কোন ষড়যন্ত্রে ছিল? বিএনপির কাছ থেকে নিল, বিএনপি তো ষড়যন্ত্রে ছিল না। তখন তো ম্যাডাম কারা রাজনীতি ছিল বললো- না, বিএনপির 130 না, জন একটু বলি, 70 জন একটু করছিল। বলি, কারা তখন বলল যে আই এম নট আনহ্যাপি? কোন দলের কোন নেত্রী বা নেতা বললেন? কোথায় তাহলে এই ডকুমেন্টটা ষড়যন্ত্র কোথায়, কি এই ডকুমেন্টটা কোথায় আছে? আছে? কোথায় আপনি দেখাতে না, পারবেন? এটা আমি আগামী 10 আমি বছরের জন্য চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ বলতে করলাম, পারবো। আমিও চ্যালেঞ্জ করছি। আমি যদি আপনি এই এই document- ভয়েস অফ আমেরিকার এই ভয়েস অফ document যদি- আমেরিকার এই ভয়েসটা আপনাকে দেখাতে হবে। ডকুমেন্ট যদি না দেখাতে পারি, আমি 500 টাকার স্ট্যাম্প আপনার ডকুমেন্ট ভয়েস অফ আমেরিকার ওই ভয়েসটি আমার দেখাতে হবে। না না না, পত্রিকায় এসছে। কয় তারিখে বলেন? একেবারে ওই যে এরশাদ সাহেবের যেদিন 24-এ আরে, বলতে হবে তো, মে মাসের কয় তারিখে? না না না, 24-এ আরে শেখ হাসিনা ফিরে আসেন 1981 সালের 17ই মে। আরে না। কয় তারিখে বলতে হবে এটা? আহা, এরশাদ সাহেব যেদিন ক্ষমতা উনি- দখল করলেন উনি- তার পরের দিনের পরের উনি দিন উনি পত্রিকায়। যেটা বলছেন যে শেখ হাসিনার ভয়েসে সেটা না না না, ওটা সেটা পত্রিকায় এসছে। স্ক্রিপ্টে আছে, পত্রিকায় script? আছে, পত্রিকায় এসছে। ভয়েসে দেখাতে আচ্ছা, পারবেন কিনা সেটাই উনি আচ্ছা, চ্যালেঞ্জ করছেন। আচ্ছা শুনেন, জি। পত্রিকা, তাহলে পত্রিকার বিরুদ্ধে মামলা করেননি কেন এখন পর্যন্ত? আরেকটা কথা, যখন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা নিলেন, তখনও আপনারা বললেন আরে, যে আমাদের ইয়াজুদ্দিনের কথা আন্দোলনের বলছেন না। ফসল, তাহলে ওখানেও বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করে নাই। তাহলে বিএনপি ষড়যন্ত্রের রাজনীতিটা কবে করেছে? কোনো প্রমাণ দিতে পারবেন না। এখন সর্বশেষ যে কথাটা বলবো, যে যুদ্ধাপরাধীদের, বিএনপি যুদ্ধাপরাধীদের সাথে, যাদেরকে যুদ্ধাপরাধী বলা হয় জামায়াত, তাদের সাথে এরশাদের সময় নির্বাচনে কে গেছে? বিএনপি। এরশাদের সময় বিএনপি যায় নাই, আওয়ামী লীগ জামাত একত্র নির্বাচনে গেছে। সে- নির্বাচনে যাওয়া- 91 এবং 96 নির্বাচনে যাওয়া আর মন্ত্রিত্ব না দেওয়া না, কি এক? শুনেন, 91 এবং 96-তে, 91 থেকে 96-তে বিএনপি যখন ক্ষমতায়, তখন আওয়ামী লীগ জামায়াতের সাথে যুগপৎ আন্দোলন করেছে। তখন কি বিএনপি ক্ষমতায় ছিল না? ক্ষমতায় ছিল। তাহলে তো বিএনপি খালি যুদ্ধাপরাধীদের সাথে থাকবে, আমাদের সাথে আসলে যুদ্ধাপরাধী, আর আওয়ামী লীগের সাথে থাকলে তা না। এই রাজনীতিটা মানুষ কিন্তু ভালো বুঝে। আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ তো তাদেরকে মন্ত্রিত্ব দেয়নি, আওয়ামী লীগ আগে মন্ত্রিত্ব দিয়েছে। মৌলানা নুরুল ইসলাম আত্মস্বীকৃত রাজাকার, তাকে কিন্তু আওয়ামী লীগ 96-তে মন্ত্রিত্ব দিয়েছে। আত্মস্বীকৃত রাজাকার মানে কারণটা হলো বঙ্গবন্ধুর সময়ে রাজাকার হিসেবে তিনি জেলে ছিলেন। কোথায়? বঙ্গবন্ধুর সময়ে। আপনি এই তো ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এই ভুল ব্যাখ্যাটা রাজনীতিতে খুবই খারাপ জিনিস। খুবই খারাপ জিনিস। উনি একজন মাদ্রাসা কারাগারে ছিলেন এবং অনেকবারও বলেছেন আমি রাজাকার ছিলাম। না না, কোনো জিনিসও বলেনি। আপনি এই যে তথ্যগুলো, এই যে এক কথা বারবার মিথ্যা কয়েকবার বললে যে সত্য পরিণত হয়, এই যে ইয়ার লতিফ ছিল না, হ্যাঁ, ইয়ার লতিফ ছিল না সিরাজউদ্দৌলার সময়, এই ইয়ার লতিফদের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এটাই, ষড়যন্ত্রকারীদের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট ঢুকিয়ে দেওয়া। আমরা খুব স্পষ্ট করে বলি, এই যে বিএনপি যে বলে আমি মুক্তিযোদ্ধার দল, বঙ্গবন্ধুর মৃত্যুর পর তো বাদ দিলাম, বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়েছে, এই যে 62-র আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, কোনোদিন কোনোটা দিবস বিএনপি পালন করে? কোনোদিন বলেছে যে আমি মতিউর ইয়েতে জন্মদিন কিংবা মৃত্যুদিন পালন করি? কোনোদিন করেছে? এই যে দেখেন, তখন কি বিএনপির জন্ম? না না, বিএনপি এখনো কার কথা বলছি। বলছে 69-এর গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতার বিভিন্ন ধাপের একটা ধাপ। হ্যাঁ, পালন করে না। সেটা কেউ কোনোদিন পালন করেছে? 52 সালেও তো বিএনপি ছিল না। তো 52 সালের ভাষা শহীদদের স্মরণে বিএনপি শ্রদ্ধা নিবেদন করে। 69-এর ভাষা শহীদদের, ভাষাটা আমাদের বাঙালিদের, আমাদের বাংলাদেশের একটা অনেক বড় স্বাধীনতা এবং ভাষা আমরা রক্ত দিয়ে অর্জন করেছি, এটা বিশাল অর্জন। তো সেদিন আমরা পালন করব না? আমি বলছি যে আপনার যে আমার বাঙালি জাতির যে অর্জন, একটাও কি পালন করেন আপনারা? কেন? একটাও পালন করেন না। বলুন আপনি কবে পালন করেছেন? কেন স্বাধীনতা দিবস আমরা পালন করি না? বিজয় দিবস আমরা পালন করি না? আমরা কি ভাষা পালন করি না? আপনি এই বাংলাদেশের যে আমাদের যে লড়াই, এই যে লড়াইটা, আপনারা দুইজনই বললেন, আমি আলোচনা শেষ পর্যায়ে আমি জনাব নাজমুল হক প্রধান আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আমাদের মানে রাজনীতিতে এখন এটা পাল্টাপাল্টি চলতেই থাকবে। এবং জনগণে আমরা যেটা দেখলাম যে প্রশ্ন আসলো যে হ্যাঁ 2019 সাল বলেন বা তার আগে বলেন বা যখনই বলেন, এই আগামী নির্বাচনেও যদি বিএনপির একই অবস্থান হয় তাহলে আমাদের এবং সরকারের যে একই অবস্থান হয়, তা সমাজ অগ্রসরমান
দল যদি জনগণের সঙ্গে থাকতে চায়, হ্যাঁ, দলকে জনগণের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে, তাদের চিন্তাগুলিকে জনগণের সঙ্গে চিন্তার সঙ্গে মিলিয়েই সিদ্ধান্ত ঠিক করতে হবে। উনি কিছু কথা বলছেন, তাই না, যে বিএনপি কোথায় ছিল না। এরশাদ আসার পরে হোল বিএনপি ওয়াজ সিটিং আইডল, এর মধ্যে 170 জন এমপি এরশাদের পক্ষে বিবৃতি দিয়ে দিচ্ছে। ম্যাডাম রাজনীতি করতেন না, ম্যাডাম 83 14 ফেব্রুয়ারি এরশাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার পর তখন ছাত্রদল রাজনীতি করতো না, ছাত্রদলের হলের বিপিজিএস প্রেসিডেন্সি সহ সবাই সাপোর্ট করে দিচ্ছে, করেন নাই, তাই না। আমরা আন্দোলন করার পরে অনেক পরে তারপরে বিএনপি খালেদা জিয়াকে রিঅর্গানাইজ করছে, খালেদা জিয়াকে এনে, তাই না। তারপরে এইগুলি তো ধরেন যে পাল্টাপাল্টি মানে ল পয়েন্ট থেকে যুক্তি দিয়ে, তাই না, থ্যালাসি তৈরি করা যায়, উনি তাই করছেন। উনি বলছেন যে সম্পর্কটা গাছড়াটা কার সঙ্গে, আওয়ামী লীগ সঙ্গে বহু জায়গায় দাওয়াত খাইছে, চা খাইছে, রাত্রে শুইছে কার সঙ্গে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জামাতের সঙ্গে কাদের সখ্যতা, জামাতকে কারা রাজনীতি নিয়ে আসলো, যুদ্ধবাদী বিচার আপনার কেন কথা বললো না, এই কথাগুলো উত্তর দিতে হবে। উত্তর না দিয়ে উদরপিন্ডি বুদর ঘাড়ে দিয়ে, তাই না, ওর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে চা খাইছে, হ্যান্ডশেক করছে, এইসব কথা বলে কোনো লাভ নাই। আজকে পরিষ্কার বক্তব্য হচ্ছে বাংলাদেশে রিয়েলি আমি মনে করি বা আমরা মনে করি, এখানটা জনগণও তাই মনে করে, যে বাংলাদেশ এই দেশটা এটা পাকিস্তানি ধারায় না যাক, দেশটা তালেবানি ধারা না যাক। আমরা এটা দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, আমাদের পাকিস্তানি ধারা না যাক, তালিবানি ধারা না যাক, আমাদের 71-এর ধারাতে, আমাদের 71-এর ধারাতে আমাদের রাজনীতি থাকবে। যুদ্ধই ঘোষণা করেন আমাদের তিনজনকে ধন্যবাদ, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।